এখন আমি আর মা রেডি হয়ে গিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। মায়ের ট্রেন এত লেট হলো, তাই অনেক প্ল্যান আমাদের খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমরা এখন অটো বুক করে নিয়েছি, অটো বুক করে শনিবার বাড়া দিতে যাচ্ছি। আমরা এখন পুনে শহরের সোনিয়ারওয়াড়ার সামনে পৌঁছে গেছি। প্রায় 300 বছরেরও পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুনে শহরের এই মহলটি, নাম সোনিয়ারওয়াড়া, যা একটা সময় মারাঠাদের প্রধানমন্ত্রী বা পেশোয়ারদের থেকে শুরু করে মুঘল এবং পরে ব্রিটিশরাও এখানে থেকেছেন। আজ এই মহলটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই সোনিয়ারওয়াড়া, এখানে একসময় 7 তলা সমান ইমারত ছিল, চারদিকে কোলাহল ছিল। আজ সেই জায়গাটা এখন একটি ভুতুড়ে স্থান হিসাবে বিখ্যাত, ভারতের একটি অন্যতম ভৌতিক স্থান। এখানে হত্যা করা হয়েছিল পেশোয়া বাজিরাওয়ের নাতি নারায়ণ রাওকে, যার বয়স ছিল মাত্র 17 বছর। আর নারায়ণ রায়ের মৃত্যুর পরেই এই মহলটি হয়ে উঠেছে অভিশপ্ত। একের পর এক অঘটন ঘটতে থাকে, কখনো আগুন লেগেছে, কখনো আবার শত্রুর আক্রমণ হয়েছে। এমনকি ব্রিটিশরাও এই মহলটি পরিত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই ভৌতিক কর্মকাণ্ড ছাড়াও বাজিরাও এবং মস্তানির ভালোবাসা ও বিচ্ছেদের কাহিনীও জড়িয়ে আছে। সোনিয়ারওয়াড়ার প্রধান গেট অর্থাৎ দিল্লি গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। আসলে এই গেটটি দিল্লিমুখী, তাই এটিকে এমন নামে বলা হয়ে থাকে। উপরের দিকে বর্ষার মতো বড় বড় হুক দেখতে পাওয়া যায়। এই হুকগুলি এক একটা প্রায় 12 ইঞ্চি করে লম্বা, আর এর উচ্চতা এমনভাবে করা হয়েছে যে কেউ যদি হাতিতে বসে আক্রমণ করতে আসে, তাহলে যেন হুকগুলি হাতির মাথার মধ্যে গেঁথে যায় এবং সেই হাতি আক্রমণ করা থেকে বিরত হয়। দরজাটি বেশ মোটা। এই দরজার ভিতরে মোট 6টা পিলার আছে, আর পিলারগুলি এমনভাবে লাগানো আছে যে যদি একটি পিলার ভেঙে যায় তাহলে সমগ্র গেটটি ভেঙে পড়বে এবং কোনোভাবেই শত্রুরা আর ভিতরে প্রবেশ করতে পারবে না। মারাঠা সাম্রাজ্যের প্রথম পেশোয়া বাজিরাও পুনে শহরে একটি সুপরিকল্পিত দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন। 1730 সালের 10ই জানুয়ারি এই দুর্গ নির্মাণের কাজ শুরু হয়, আর সেই দিনটি ছিল শনিবার। তাই এই দুর্গের নাম রাখা হয় সোনিয়ারওয়াড়া। ওয়াড়া কথার অর্থ হলো ভবন বা বাসস্থান। এটি নির্মাণে প্রায় 2 বছর সময় লাগে। সেই সময় প্রায় 16,000 টাকা ব্যয় হয়েছিল এই নির্মাণ কাজে। এই দুর্গে প্রবেশের জন্য 5টি প্রধান গেট আছে, তবে মুখ্য গেট হলো দিল্লি গেট। গেটটিকে যুদ্ধে যাবার সময় ব্যবহার করা হতো। গেটের ভিতর দিকে দুপাশে 2টি গণেশের ছবি আঁকা আছে, যা দর্শন করে পেশোয়ারা যুদ্ধে যেতেন। সম্পূর্ণ জায়গাটিতে আজ একটি মহলেরও অস্তিত্ব নেই। শুধুমাত্র এই দিল্লি গেটের উপরের অংশে কাঠের স্ট্রাকচার আছে, যে জায়গাটার নাম নহবতখানা। এই জায়গাতেই ঢোল বা নানা রকম বাজনা বাজানো হতো যখন পেশোয়া বাজিরাও যুদ্ধে যেতেন বা যুদ্ধে জিতে আসতেন। সোনিয়ারওয়াড়ার দ্বিতীয় গেটটা হলো মস্তানি গেট। বাজিরাও মস্তানি মুভির যে মস্তানিকে দেখানো হয়েছে, সেই মস্তানি এই গেট দিয়ে সোনিয়ারওয়াড়ার ভিতরে আসতেন মাঝে মাঝে বাজিরাও পেশোয়ার সাথে দেখা করার জন্য। মস্তানি এই দরজা দিয়ে লুকিয়ে সোনিয়ারওয়াড়ার ভিতরে প্রবেশ করতেন। 1727 সালে মোগলরা বুন্দেলখণ্ড আক্রমণ করে। সে সময় বুন্দেলখণ্ডের রাজা ছিলেন মহারাজ ছত্রসাল। তখন মোগলদের আক্রমণ থেকে ছত্রসালকে বাঁচাতে এগিয়ে আসেন পেশোয়া বাজিরাও। তিনি যুদ্ধে মোগলদের হারিয়ে দেন, আর এই সময় বাজিরাওয়ের সাথে সাক্ষাৎ হয় মস্তানির। মস্তানি ছিলেন মহারাজ ছত্রসালের পার্সিয়াল ওয়াইফ রুহানাবাইয়ের মেয়ে। মস্তানির অপূর্ব সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যান বাজিরাও।
সে সময় ক্ষত্রিয় নিয়ম মেনে তাদের বিবাহ হয়, কিন্তু তাদের এই বিবাহ মেনে নেয়নি বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশীবাই। তিনি বাজিরাওকে শর্ত দেন মস্তানিকে এই মহলে থাকার অনুমতি দেওয়া যাবে না এবং বাজিরাও কখনো তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবেন না। বাজিরাও এই সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন। সেই সময় মাঝে মাঝে মস্তানির সাথে দেখা করার জন্য লুকিয়ে তিনি এই মহলে আসতেন। এই কেল্লার পঞ্চম এবং শেষ দরজা হলো জাম্বুল দরওয়াজা, আবার এটিকে নারায়ণ রাও দরজাও বলা হয়ে থাকে। আসলে এখানে কালো জামের একটা গাছ ছিল, তাই এই দরজাকে জাম্বুল দরজা বলা হয়ে থাকে। পেশোয়া বাজিরাওয়ের নাতি ছিল নারায়ণ রাও, তাকে খুন করার পর এই দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়, তাই এই দরজার অপর নাম নারায়ণ রাও দরজা। আজও এই মহলে এক যুবকের কান্নার আর্তনাদ শোনা যায়, কাকা আমাকে বাঁচাও। সেই সময় আনন্দীবাই দুর্গের গেট খুলে দিয়েছিলেন, আর সৈন্যদের চিৎকারে নারায়ণ রায়ের ঘুম ভেঙে যায় এবং সৈন্যদের আক্রমণ করতে আসতে দেখেন। সেই সময় সাহায্যের জন্য কাকা রঘুনাথের দিকে ছুটে যান, সাহায্যের জন্য, নিজের জীবন বাঁচাতে। তিনি চিৎকার করে বলতে থাকেন, কাকা আমাকে বাঁচাও, কিন্তু তিনি গার্দি সেনাদের হাতে ধরা পড়ে যান এবং তাকে তৎক্ষণাৎ হত্যা করা হয়। তার শরীর টুকরো টুকরো করে এই নারায়ণ রাও গেট দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুর পর এই মহল অভিশপ্ত হয়ে যায়। মাঝে মাঝেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে, শোনা যায় আর্তনাদ। ধীরে ধীরে সবাই এই মহল পরিত্যাগ করতে থাকে। শোনা যায় এখনও রাতের বেলা এই দুর্গের আশেপাশে আসতে ভয় পান স্থানীয়রা। এইসব ভৌতিক কারণে শনিয়ারওয়াড়াকে ভারতের একটি অন্যতম হন্টেড প্লেস হিসেবে গণ্য করা হয়ে থাকে। এই শনিয়ারওয়াড়ার ভিতরে একটি কুয়া আছে, যা প্রায় একটি দোতলা বাড়ির সমান নিচু, আর এই কুয়া থেকেই সমস্ত মহলে জল সরবরাহ করা হতো। পেশোয়া বাজিরাও যখন এই মহলটি করতে চেয়েছিলেন, তখন তিনি এটি পাথর দিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু স্থানীয়রা বিরোধিতা করায় তিনি পরবর্তীকালে আর এটি পাথর দিয়ে নির্মাণ না করে ভিতের ওপরের অংশটি ইট দিয়েই নির্মাণ করেছিলেন। ভিতটা কিন্তু পাথরেরই তৈরি। এই মহলের তৃতীয় গেট হলো ওয়েলকাম গেট বা অতিথি গেট। এই গেটটিই ছিল বাইরে যাওয়া এবং ভিতরে আসার প্রধান গেট। দিল্লি গেট ব্যবহার করা হতো শুধুমাত্র যুদ্ধে যাওয়ার সময়। আর এই মহলের 4 নম্বর দরজা হলো গণেশ গেট। এই দরওয়াজা দিয়ে মহলের মহিলারা যেতেন গণেশ পুজো করতে। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে পেশোয়া দ্বিতীয় বাজিরাও হেরে যান। সেই সময় এই মহল ব্রিটিশদের হাতে চলে আসে। 1818 সাল থেকে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত এই দুর্গ ইংরেজদের দখলেই ছিল। তবে 1828 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই দুর্গের 7 তলা ইমারত আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বলা হয় যে সেই আগুন এতটাই ভয়ানক ছিল যে টানা 7 দিন ধরে সেই আগুন জ্বলেছিল বলে শোনা যায়। আর এও বলা হয় যে নারায়ণ রাওয়ের অভিশপ্ত আত্মা কাউকে এই মহলে থাকতে দিতে চায় না। আজ এই শনিয়ারওয়াড়া ধ্বংসস্তূপে পরিণত হলেও ভারতের ইতিহাসে বহু অজানা স্মৃতি আজও আগলে ধরে রেখেছে। সাড়ে 5টা বেজে গেছে, সবাইকে এরা ঘাট ধরে বার করে দিচ্ছে। আমরা শনিবার বারে দেখা কমপ্লিট করে এখন এসপি বিরিয়ানিতে বিরিয়ানি করে অটো বুক করে নিয়েছি।
আমি আর মা এখন এসপি বিরিয়ানি চলে এসেছি, আর 7টা বাজছে জাস্ট, তাই জন্য পুরো ফাঁকা। আমরা অর্ডার দিয়ে দিয়েছি এসপিস মাটন দম বিরিয়ানি, অ্যান্ড মানে দেবো, এখন দিইনি, ঠিক করেছি কি দেবো, মাটন নন্দিনী হারি। আমরা স্বর্গট, আমি জানি প্রোনাউন্সিং ঠিক করছি কিনা, বাস স্ট্যান্ড এসেছি। মহাবালেশ্বরে গাড়ি কখন ছাড়বে টুমরো ওটা দেখতে। আজকের মতো আমাদের ট্রিপ কমপ্লিট। আমরা প্রচণ্ড টায়ার্ড। ডে এন্ডে আমরা দেখতে গেছিলাম কোথেকে টুমরো মহাবালেশ্বরে বাস ছাড়বে। স্বারগেট থেকে দেখে আসলাম বাসটা। হ্যাঁ, স্বারগেট বাস স্ট্যান্ডে, ওখানে টুমরো সকালবেলা যাব মহাবালেশ্বরে, বাস ওখান থেকে ছাড়বে। আর প্রচণ্ড টায়ার্ড আমরা। আজকের ডে ঘুরতে আসার, পুনেতে ফার্স্ট ডে এখানে কমপ্লিট। এই জায়গাটা বেশ ভালো লাগছে, এখানে সামনে আমাদের রাস্তাটা পুরো দেখা যাচ্ছে।